আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে লেট বেল স্টেজ অথবা স্টেজ অফ মরফো ডিফারেন্সিয়েশন। তো প্রিভিয়াসলি আমরা আলোচনা করছিলাম আর্লি বেল স্টেজে কী কী হয়, যেটাকে আমরা স্টেজ অফ হিস্টো ডিফারেন্সিয়েশন বলছিলাম। বাট এখন আমরা অ্যাডভান্সড অথবা লেট বেল স্টেজ, যেটাকে আমরা স্টেজ অফ মরফো ডিফারেন্সিয়েশন বলে জানি, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এইখানে অ্যানামেল অর্গানের শেপটা অনেকটা কিসের মতো শেপ মনে হবে, সেটা হচ্ছে ফিউচার যে টিথটা, অর্থাৎ এই অ্যানামেল অর্গান থেকে যদি ইনসিজর টিথ আসতে পারে, সেটা ক্যানেন আসতে পারে, প্রিমোলার আসতে পারে, মোলার আসতে পারে। এই যে যেই টিথেই আসুক না কেন, সেই টিথে যে ক্রাউনের যে শেপটা, সেই শেপের আকৃতিটা ধারণ করবে, সেই শেপের মরফোলজিটা ধারণ করবে এই অ্যানিম্যাল অর্গান। অর্থাৎ এখানে একটা মরফোলজিক্যাল চেঞ্জ আসবে, ঠিক আছে, যেটাকে বলা হয় মরফো ডিফারেন্সিয়েশন। এখন এই চেঞ্জটা আসে কীভাবে, সেটা আমরা একদম ধারাবাহিকভাবে একটু আলোচনা করে দেখি, ঠিক আছে। তো শুরুতে এখানে যে পিকচারটা দেখতেছো, এই পিকচারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা এই পিকচারে কিছু জিনিস একটু হাইলাইট করতে বলবো, ঠিক আছে। পিকচার কয়েকটা জিনিস একটু হাইলাইট করো। দেখো, প্রথমত আমরা অডন্টোব্লাস্ট সেলসটা জানি, তাই না? এই অডন্টোব্লাস্ট সেলস, এখন প্রশ্ন যে ভাই অডন্টোব্লাস্ট সেলস এখানে কেন আসলো, আবার অ্যানামেল আসলো কীভাবে, ড্যান্টিন আসলো কীভাবে, অ্যামিলোব্লাস্ট আসলো কীভাবে, এই বিষয়টা একটু বুঝাই আমরা, ঠিক আছে। এই বিষয়টা একটু বুঝাই আমরা। প্রিভিয়াস যে আর্লি বেল স্টেজে যে জিনিসটা আমরা দেখছিলাম, সেটা কী কী দেখছিলাম দেখো তো। প্রথমত ইনার অ্যানামেল এপিথিলিয়াম, অর্থাৎ এখানে থাকে ইনার অ্যানামেল এপিথিলিয়ামগুলা কী হবে, একটা সময় তোমার অ্যামিলোব্লাস্টে রূপান্তরিত হবে। কি হবে? অ্যামিলোব্লাস্টে রূপান্তরিত হবে। এটা কখন হবে? যখন আর্লি বেল স্টেজ প্রায় শেষ, একদম শেষের দিকে, এবং অ্যাডভান্সড বেল স্টেজ শুরুর দিকে। কি বললাম? আর্লি বেল স্টেজের একদম শেষের দিকে এবং লেট বা অ্যাডভান্সড বেল স্টেজের একদম শুরুর দিকে একটা ডিফারেন্সিয়েশন হয়। কিসের ডিফারেন্সিয়েশন? সেটা হচ্ছে ইনার অ্যানামেল এপিথেলিয়াম যে সেলসগুলা, সেগুলো অ্যামিলোব্লাস্টে কনভার্ট হয়ে যায়। ক্লিয়ার? ওকে। তো এখন প্রশ্ন হচ্ছে, তার মানে এইটুকু বুঝছো যে ইনার অ্যানামেল এপিথেলিয়ামের সেলসগুলো কিসে রূপান্তরিত হবে? অ্যামিলোব্লাস্টে রূপান্তরিত হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই অ্যামিলোব্লাস্ট জিনিসটা কি? অ্যামিলোব্লাস্ট হচ্ছে অ্যানামেল ফর্মিং সেলস, অর্থাৎ এইখান থেকে একটা সময় অ্যানামেল ডিপোজিশন হবে, অর্থাৎ অ্যানামেলের মিনারালাইজেশন হবে, অর্থাৎ অ্যানামেল ফর্মেশন হবে, সহজ কথা। ক্লিয়ার? ওকে। তাহলে এই অ্যামিলোব্লাস্টগুলোর গঠন কেমন? আমরা যখন অ্যামিলোজেনেসিস প্রক্রিয়াগুলো পড়বো, যখন অ্যানিমাল ফর্মিং যে লেকচার ক্লাসটা নিব, তখন তুমি আরও ভালো মতো বিস্তারিত বুঝতে পারবা। এখন এইটুকু বুঝো, সেটা হচ্ছে অ্যামিলোব্লাস্ট সেলসগুলো একটু টল কলামনার হয়ে থাকে। কি হয়? টল কলামনার, অর্থাৎ সেলের আকৃতি হয় যেরকম টল কলামনার। ক্লিয়ার? টল কলামনার। ইনিশিয়ালি এর নিউক্লিয়াসটা থাকে সেন্ট্রালে, পরবর্তীতে এটা শিফট হয়ে একটা সাইডে মুভ করে ফেলায়। এটাও আমি একটু পরে বলবো। বাট তার আগে এইটুকু বুঝো যে অ্যামিলোব্লাস্ট জিনিসটা কি। তাহলে অ্যামিলোব্লাস্ট হচ্ছে অ্যানামেল ফর্মিং সেলস। অ্যানামেল ফর্মিং সেলস। ক্লিয়ার? আচ্ছা, তো অ্যানামেল ফর্মিং সেলসটাই তো এই অ্যানামেল ফর্মিং সেলসটাই, যেটাকে আমরা অ্যামিলোব্লাস্ট বলতেছি, সেই অ্যামিলোব্লাস্টটা আসবে কই থেকে? ইনার অ্যানামেল এপিথেলিয়াম। এখন প্রশ্ন হচ্ছে, ইনার অ্যানামেল এপিথেলিয়ামের মধ্যে এই যে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ইনার অ্যানামেল এপিথেলিয়ামটা ডিফারেন্সিয়েট হয়ে অ্যামিলোব্লাস্ট যে তৈরি করতেছে, টল কলামনার অ্যামিলোব্লাস্ট যে তৈরি করতেছে, এটা আসলে সব ইনার অ্যানামেল এপিথেলিয়াম একত্রে কিন্তু কনভার্ট হবে না। অর্থাৎ এখানে যতগুলা ইনার অ্যানামেল দেখতেছো, ইনার অ্যানামেল এপিথেলিয়াম, সবাই একত্রে ডিফারেন্সিয়েশন কখনোই হবে না। অর্থাৎ এই ডিফারেন্সিয়েশনটা শুরু হবে একটা পার্টিকুলার এরিয়াতে। এখন কোন দিকে, কোথায় শুরু হবে মূলত? এরা শুরু হবে মূলত এই যে একদম সেন্ট্রালে, এই বরাবর। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নিচে দুই যে একটা টিথ থাকে, ধরো এটা ইনসিজর টিথ, তো এই টিথের যে এটা হচ্ছে ক্রাউন পোর্শন, এই ক্রাউন পোর্শনের টিপ কোনটা? এটা হচ্ছে টিপ, কাস্পের টিপ বলি আমরা, কাসপাল টিপ বলি, তাই না? কাসপাল টিপ। আমরা গত লেকচারে কিন্তু এই জিনিসটা একটু দেখাইছিলাম। দেখো এখানে, তাহলে কাস্পের টিপ হচ্ছে এটা, তাই না? এই যে কাস্পের টিপ। সহজ কথা, এই যে কাসপাল যদি ইনসিজাল হয়, তাহলে ইনসিজাল এজ, ইনসিজাল রিচ। ক্লিয়ার? ওকে। তো যেটা হোক না কেন, এই সেন্ট্রালি এই জায়গায় যেটা মার্ক করছিলাম, এখানে থাকা ইনার অ্যানামেল এপিথেলিয়ামগুলা শুরুতে ডিফারেন্সিয়েটেড হয়ে কিসে পরিবর্তন হবে? সেটা হচ্ছে অ্যামিলোব্লাস্টে পরিবর্তন হবে। পরবর্তীতে এই ডিফারেন্সিয়েশনটা আস্তে আস্তে আগাইতে থাকে। কোন দিকে আগাইতে থাকে? সার্ভাইকালি। কোন দিকে? সার্ভাইকালি। আমরা এইটুকুও জানি যে এটাকে বলা হয় সার্ভাইকাল লুপ, তাই না? এটাকে বলা হয় কি? সার্ভাইকাল লুপ। কেন সার্ভাইকাল লুপ বলা হয়? কারণ এখানে একটা জাংশন আছে। কিসের জাংশন? ইনার অ্যানামেল এপিথেলিয়াম এবং আউটার অ্যানামেল এপিথেলিয়ামের জাংশনটা আছে। ক্লিয়ার? এটা একটা বিশেষ গুরুত্ব আছে, এটা আমরা এই ক্লাসে আর ভালো মতো বুঝতে পারবো।
তো এই জিনিসটা অন্তত ক্লিয়ার যে এখানে একটা শুরুতে একটা ডিফারেন্সিয়েশন হচ্ছে, সেই ডিফারেন্সিয়েশন কিসের ডিফারেন্সিয়েশন, সেটা হচ্ছে ইনার অ্যানামেল এপিথেলিয়ামের ডিফারেন্সিয়েশন। অর্থাৎ ইনার অ্যানামেল এপিথেলিয়াম সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, অ্যামিলোব্লাস্ট অর্থাৎ কলামনার অ্যামিলোব্লাস্টে কনভার্ট হয়ে যাবে। এটা শুরু হয় কোথায়, ডিফারেন্সিয়েশনটা শুরু হয় কাসপাল টিপ বা কাসপাল রিজনে, পরবর্তীতে এটা এক্সটেন্ড করে কোথায়, সার্ভাইকালি অর্থাৎ সার্ভাইকাল লুপের দিকে। ক্লিয়ার? ওকে। এখানে আরেকটা ঘটনা ঘটে, একটু আগে আমরা বলছি যে আমরা অ্যামিলোব্লাস্টের কথা একটু আগে বলছি যে অ্যামিলোব্লাস্ট জিনিসটা কি। অ্যামিলোব্লাস্ট যেহেতু অ্যানামেল ফর্মিং সেলস, অ্যামিলোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে অ্যানামেল ফর্ম করে, এটা যেহেতু এটা টল কলামনার, তো এটার মাঝখানে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। কিন্তু এটা কিছুক্ষণ পরেই, অর্থাৎ এটা কিছুক্ষণ পরে কি হয়ে যায়, এই নিউক্লিয়াসটা সেটা শিফট হয়ে যায়। এখন কোন দিকে শিফট হয়, এটা মূলত শিফট হয়, সাপোজ ধরো এখানে যদি টল কলামনার এপিথেলিয়াম থাকে, মাঝখানে যদি নিউক্লিয়াস থাকে, সেটা শিফট হবে কোন দিকে, স্টিলেট রেটিকুলামের দিকে। অর্থাৎ শিফট হবে কোন দিকে, স্টিলেট রেটিকুলাম। উপরে কি আছে, স্টিলেট রেটিকুলামগুলো আছে, তাই না? উপরে স্টিলেট রেটিকুলাম আছে। অর্থাৎ কার থেকে দূরে সরে যাবে, নিচে থাকা ডেন্টাল প্যাপিলা থেকে দূরে সরে যাবে। ক্লিয়ার? অর্থাৎ the nucleus of amyloblast move away from dental papilla and move towards the stellate reticulum. Clear? তো এই যে এই অংশ, এইটাকে বলা হয় আসলে রিভার্সাল পোলারিটি বলা হয়। কি বলা হয়, রিভার্সাল পোলারিটি। তাহলে শুরুতে আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে যে ইনার অ্যানামেল এপিথেলিয়াম ডিফারেন্সিয়েটেড হয়ে অ্যামিলোব্লাস্ট ফর্মেশন করবে, এবং আরেকটা হচ্ছে এই নতুন নিউলি ফর্মড যে অ্যামিলোব্লাস্ট সেলস, সেই সেলের মধ্যে থাকে সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াসটা একটা সময় পেরিফেরি বা পোলের দিকে মাইগ্রেট করবে। অর্থাৎ কোন পোলের দিকে মাইগ্রেট করবে, যে পোলটা আসলে স্টিলেট রেটিকুলামের দিকে অবস্থান করতেছে, ক্লিয়ার, সেই পোলের দিকে আসলে এই নিউক্লিয়াসটা মাইগ্রেট করবে, যেটাকে বলা হয় রিভার্সাল অফ পোলারিটি। ক্লিয়ার? ওকে। এরপরে আমরা যেই ডিফারেন্সিয়েশনটা দেখবো সেটা হচ্ছে ডেন্টাল প্যাপিলার ডিফারেন্সিয়েশন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ডেন্টাল প্যাপিলা তো এরিয়া বিশাল বড়, তাই না? কোনটুকু ডেন্টাল প্যাপিলা বলা হয়, আমরা একটু রিকেপ করি। এই যে এই অংশটুকু, অর্থাৎ এই অ্যানামেল অর্গানের ঠিক নিচে এই যে কনকেভ এই জায়গাটার মাঝখানে যত অ্যাক্টোমেসেনকেমাল সেলসগুলো আছে, কনডেন্সড অ্যাক্টোমেসেনকেমাল সেলস, এগুলোকে বলা হয় ডেন্টাল প্যাপিলা। ক্লিয়ার? ওকে। এখন এই ডেন্টাল প্যাপিলার সব সেলস না, কোন সেলসগুলা, যেই সেলসগুলা ইনার অ্যানামেল এপিথেলিয়াম সংলগ্ন অবস্থায় আছে সেই সেলসগুলা ডিফারেন্সিয়েটেড হয়ে যাবে এবার, এবং এরা ডিফারেন্সিয়েটেড হয়ে অডন্টোব্লাস্ট তৈরি করবে। কি তৈরি করবে, অডন্টোব্লাস্ট তৈরি করবে। আর প্রশ্ন হচ্ছে এই ডেন্টাল প্যাপিলার এই সেলসগুলা আপনি এমনি কিন্তু ডিফারেন্সিয়েশনটা হবে না, এদেরকে ডিফারেন্সিয়েশন হইতে উদ্বুদ্ধ করবে অ্যামিলোব্লাস্ট সেলসগুলো। অর্থাৎ অ্যামিলোব্লাস্ট সেলগুলাই মূলত একটা টাইপের ওয়ান কাইন্ড অফ সিগন্যাল পাঠায়, যে সিগন্যালের প্রভাবে এই ডেন্টাল প্যাপিলার সেলসগুলো ডিফারেন্সিয়েটেড হয়ে যায় কলামনার অডন্টোব্লাস্টে, যে অডন্টোব্লাস্টগুলোকে আমরা ডেন্টিন ফর্মিং সেলস বলতে পারি। অর্থাৎ এই অডন্টোব্লাস্ট থেকে একটা সময় ডেন্টিন ফর্মেশন হবে। ক্লিয়ার? ওকে, ডান। এখন একটা জিনিস আমরা এর আগে উল্লেখ করছিলাম আগের ক্লাসে, যে এই যে এখানে তোমার ইনার অ্যানামেল এপিথেলিয়াম আর এখানে তোমার ডেন্টাল প্যাপিলা, দুইটার মাঝখানে একটা জোন আছে যেটাকে বলা হয় অ্যাসেলুলার জোন, তাই না? এই অ্যাসেলুলার জোন কেন বললাম, কারণ এখানে কোনো ধরনের সেল থাকে না। কিন্তু এখানে অডন্টোব্লাস্ট যখন ফর্মেশন হবে তখন আর অ্যাসেলুলার জোনটা আর থাকবে না। অ্যাসেলুলার জোনটা কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। অর্থাৎ অ্যাসেলুলার জোনটা একদম টোটালি বুকড হয়ে গেল, এই জায়গাটা দখল হয়ে গেল। এর আগে কি ছিল এই জোনটাতে, অর্থাৎ ইনার অ্যানামেল এপিথেলিয়াম এবং ডেন্টাল প্যাপিলা, এই দুইটার মাঝখানে একটা কোষবিহীন একটা জায়গা ছিল, একটা লেয়ার ছিল, যেটাকে অ্যাসেলুলার জোন বলা হয়। অ্যাসেলুলার জোনের মধ্যে এখন কোষ ঢুকে গেছে, কোষের অবস্থান শুরু হয়ে গেছে। কি অবস্থান, কোন কোষ অবস্থান করতেছে, অডন্টোব্লাস্ট, যার কারণে এখন আর অ্যাসেলুলার জোনটা নাই। সহজ কথা, ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেহেতু আমরা অ্যামিলোব্লাস্ট ফর্মেশন শেষ, আমরা অডন্টোব্লাস্ট ফর্মেশন শেষ, ভালো কথা। এখন এই যে অডন্টোব্লাস্ট, এই যে অ্যামিলোব্লাস্ট, এরা প্রত্যেকে যার যার কাজটা শুরু করে দিবে। কি কাজ শুরুটা করবে হচ্ছে অডন্টোব্লাস্ট। অর্থাৎ অডন্টোব্লাস্ট শুরুতে ডেন্টিন ফর্মেশন করা শুরু করবে। ক্লিয়ার? কি করবে, ডেন্টিন ফর্মেশন করা শুরু করবে। আমরা এই যে এই অংশটুকুই যদি একটু জুম করে আঁকি, ঠিক আছে, একটু জুম করে যদি আমি সাইড দিয়ে আঁকি, সাপোজ ধরো উপরে কি আছে, ধরো এটা হচ্ছে অ্যামিলোব্লাস্ট, তাই না? অ্যামিলোব্লাস্ট সেলগুলা, ওকে, এগুলো কি, এগুলো হচ্ছে অ্যামিলোব্লাস্ট সেলগুলা, যেমন টল কলামনার সেলস। এগুলার নিউক্লিয়াস কোন দিকে থাকবে, তোমার একটা পোলের দিকে। কোন পোল, উপরের দিকে
স্টেলেট রেটিকুলাম আছে সেই জন্য ওই স্টেলেট রেটিকুলামের দিকে। ক্লিয়ার? অ্যাওয়াই ফ্রম দ্য ডেন্টাল প্যাপিলা থেকে দূরে। ওকে, ডান। এটা হচ্ছে ইনার অ্যানামেল এপিথেলিয়াম, একটা সময় ছিল, এখন এসে অ্যামিলোব্লাস্ট হয়ে গেছে। ওকে, অ্যামিলোব্লাস্টের একটা লেয়ার রাখলাম, ভালো কথা। এরপরে আমরা একটু এইটুকু জানি যে এই যে ডেন্টাল অর্গান, অর্থাৎ এই যে ডেন্টাল অর্গানটা তো মূলত চারিদিকে পেরিফেরি যে সেলসগুলো ছিল, ইনার অ্যানিমেল এপিথেলিয়াম, আউটার অ্যানিমেল এপিথেলিয়াম, তো এইগুলো না এই যে বাইরে থাকা একটোমেসেনকামাল সেলসগুলো, যেমন ডেন্টাল পেপিলার যে সেলসগুলো, ডেন্টাল সেকের যে সেলসগুলো, সেগুলো থেকে আলাদা থাকে একটা বেসমেন্ট মেমব্রেন ধারা। ঠিক আছে, আমরা এটা বলছিলাম, এবং এর আগের ক্লাসে আমরা এটাও বলছিলাম যে ওই বেসমেন্ট মেমব্রেনটা মেমব্রেন প্রিফর্মেটিভা হিসেবে কাজ করে। ক্লিয়ার? এটা মূলত কী করে? মূলত হচ্ছে অ্যানিমাল অর্গানকে একটোমেসেনকামাল সেলসগুলো থেকে আলাদা রাখে, পৃথক রাখে, তাই তো? আচ্ছা, তো আমরা এই বেসমেন্ট মেমব্রেনটা এখানে একটা আঁকতে পারি। ক্লিয়ার? এরপরে কি ছিল? এরপরে ছিল হচ্ছে অ্যাসেলুলার জোন, বাট এখন আনফর্চুনেটলি এখন আর অ্যাসেলুলার জোনটা নাই। এখন কি হয়ে এসে গেছে? এখানে এসে গেছে অডন্টোপ্লাস্ট। ঠিক আছে, গ্রিন কালারের কি এগুলো আছে? কি অডন্টোপ্লাস্ট, গ্রিন কালারের অডন্টোপ্লাস্ট, এগুলো সবই কি অডন্টোপ্লাস্ট। ওকে, ডান। এখন এই অডন্টোপ্লাস্ট পরবর্তীতে কি করবে? অডন্টোপ্লাস্ট কিছু পরিমাণ ডেন্টিন ফর্মেশন করবে, ডেন্টিন ডিপোজিশন করবে। ইয়েলো কালারের এই যে লেয়ারটা, এটা হচ্ছে ডেন্টিন, তাই তো? এই ডেন্টিনটা একবার ফর্মেশন হয়ে গেলে, এই ডেন্টিনটা ফর্মেশন হওয়ার পর এই অডন্টোপ্লাস্টগুলো স্টিমুলেট করবে এবার কাকে? অ্যামিলোব্লাস্টকে উদ্দীপনা দিবে যে বস, আপনি এখন এনামেল ফর্মেশন করা শুরু করেন। আমি যেহেতু ডেন্টিন ফর্মেশন শুরু করে দিছি, কারণ আপনি এখন অ্যানিমেল ফর্মেশনটা শুরু করে দেন। তো তখন ফাইনালি এখানে থাকা অ্যানিমেলটা কী করবে? ফর্মেশন হওয়া শুরু হইল, অর্থাৎ অ্যামিলোব্লাস্ট থেকে অ্যামিলো ইয়াটা শুরু হলো। ঠিক আছে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করছো, এই যে মেমব্রেনা ফর প্রিফর্মিটিভা, এটা কিন্তু কোথায় পড়ে গেল? অ্যানামেল এবং ডেন্টিনের মাঝখানে পড়ে গেল না, তাই না? অ্যানামেল এবং ডেন্টিনের মাঝখানে, তার মানে এখানে একটা খুব সুন্দর একটা জাংশন আছে, তাই না? এখানে একটা অবশ্যই একটা জাংশন আছে। তো এই জাংশনটা মূলত যেই জিনিসটা ফর্মেশন করে সেটাকে বলা হয় ডেন্টিনো অ্যানামেল জাংশন। কি বলবে? ডেন্টিনো অ্যানামেল জাংশন। এই কথাটা আমরা উপরে একটু লিখছি, দেখছেন? উপরে কিন্তু আমরা লিখছি, উপরে কি লিখছি? একটা বাউন্ডারি থাকে, একটু আগে বলছি বাউন্ডারি থাকে। কোথায় থাকে? ইনার অ্যানামেল এপিথেলিয়াম এবং অডন্টোপ্লাস্টের আউটলাইনের মাঝখানে। এবং এটা একটা সময় ফিউচার ডেন্টিনো অ্যানামেল জাংশন ফর্মেশন করবে। ক্লিয়ার? কেন ডেন্টিনো অ্যানামেল জাংশন ফর্মেশন করবে একটু আগে বুঝাই দিলাম। এই যে রেড কালারের যে লেয়ারটা, যেটাকে আমরা এখন অ্যানামেলের যে লেয়ার বলতেছি, এটা হচ্ছে অ্যানামেলের লেয়ার। আর নিচের দিকে ইয়েলো কালারের যেটা, সেটা হচ্ছে ডেন্টিনের লেয়ার। আর এই দুইটার মাঝখানে মেমব্রেন প্রিফর্মিটিভা জিনিসটা পড়ে গেছে। তো এখানে কী হবে? ডেন্টিনো অ্যানামেল জাংশন হয়ে যাবে একটা সময়। অর্থাৎ ডেন্টিনো অ্যানামেল জাংশনটা হচ্ছে কি? ডেন্টিন এবং অ্যানামেল এই দুইটার মাঝখানে, অর্থাৎ এই দুইটার ফিউশনে যে জিনিসটা ক্রিয়েট হয়েছে, জাংশন ক্রিয়েট হয়েছে, যেটা বলা হয় ডেন্টিনো অ্যানামেল জাংশন। ক্লিয়ার? ডান? ওকে, ডান। এরপরে আমরা তাহলে একটা জিনিস খেয়াল করছে, একটা জিনিস হচ্ছে যে শুরুতে কিন্তু অ্যানামেল ফর্মেশন হয়েছিল, সরি অ্যামিলোব্লাস্ট ফর্মেশন হয়েছিল। তার শুরুতে হয়েছিল কি? আমার ইনার অ্যানামেল এপিথেলিয়াম থেকে অ্যামিলোব্লাস্ট তৈরি হয়েছিল। সেই অ্যামিলোব্লাস্টের সিগন্যাল ধারা একটা সময় ডিপি ডেন্টাল প্যাপিলা থেকে কি তৈরি হয়েছে? অডন্টোব্লাস্ট তৈরি হয়েছে। সেই অডন্টোব্লাস্ট পরবর্তীতে কি তৈরি করছে? ডেন্টিন ফর্মেশন করছে, এবং এই ডেন্টিন ফর্মেশন পরে আলটিমেটলি একটা সিগন্যাল পৌঁছাইছে কার কাছে? অ্যামিলোব্লাস্টের কাছে। এবং এই অ্যামিলোব্লাস্ট আবার কি ফর্মেশন করছে? অ্যানামেল এর লেয়ার ফর্মেশন করে ফেলছে। তো এই পুরো বিষয়টা না একটা অদ্ভুত। আগে কি হয়েছিল? অ্যামিলোব্লাস্ট অডন্টোব্লাস্ট তৈরি করছে, এখন অডন্টোব্লাস্ট এই অ্যামিলোব্লাস্টকে আবার কি করতেছে? স্টিমুলেশন দিতেছে অ্যানামেল ফর্মেশনের জন্য। পুরো বিষয়টা একটা রিসিপ্রোকাল, এটাকে বলা হয় রিসিপ্রোকাল ইন্ডাকশন বলা হয়। কি বলা হয়? রিসিপ্রোকাল ইন্ডাকশন। অর্থাৎ পুরাটা যদি তুমি করো তাহলে দেখবে যে একটা সার্কেলের মতো, অনেক ওয়ান কাইন্ড অফ সাইকেলের মতো হয়ে যায়। ইনার অ্যানামেল এপিথেলিয়াম সেটা থেকে একটা সময় কী হবে? অ্যামিলোব্লাস্ট তৈরি হবে। সেই অ্যামিলোব্লাস্টে কী করবে? সিগন্যাল দিবে কাকে? ডিপিকে, ডেন্টাল প্যাপিলাকে। ডেন্টাল প্যাপিলা পরবর্তীতে কী ফর্মেশন হবে? অডন্টোব্লাস্ট থেকে একটা সময় কী তৈরি হবে? ডেন্টিন ফর্মেশন হবে। সেই ডেন্টিন থেকে আবার সিগন্যাল দিয়ে কাকে দিবে? অ্যামিলোব্লাস্টকে। তার পুরোটা একটা সার্কেল হয়ে গেল না? এটা বলা হয় রিসিপ্রোকাল ইন্ডাকশন। ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা জিনিস পড়ছি, সেই যে রিসিপ্রোকাল ইন্ডাকশন পড়ে ফেলছি। আমরা একই সাথে তোমার এই যে ডেন্টিন ডিপোজিশন বা অ্যানামেল ডিপোজিশন, এই জিনিসটাও একটু দেখলাম। ঠিক আছে,
তাহলে কোনটা ডিপোজিশন আগে শুরু হয়? সেটা হচ্ছে ডেন্টিন। ডেন্টিনের ফর্মেশনটা আগে শুরু হয়। পরবর্তীতে তোমার এই অডন্টোব্লাস্ট দ্বারা স্টিমুলেশন অফ ফলে অ্যামিলোব্লাস্ট দ্বারা অ্যানামেল ফর্মেশনটা শুরু হয়ে যায়। ক্লিয়ার? ওকে। এই দুটোর মাঝখানে একটা বাউন্ডারি থাকে, যে বাউন্ডারিটা কী করে? ডেন্টিনো অ্যানামেল জাংশনটা ফর্মেশন করবে। ডেন্টিনো অ্যানামেল জাংশনটা ফর্মেশন করবে। ক্লিয়ার? ওকে, ওকে। তো এইবার চলে আসি আমরা এখানে একটা জিনিস খেয়াল করো। আমরা একটু আগে আমরা এর আগে প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে এই যে ডেন্টাল প্যাপিলা বা আশেপাশে তোমার যে ডেন্টাল সেক, তাই না? এগুলো তো আমরা জানি, ডেন্টাল প্যাপিলা বা ডেন্টাল সেক, এগুলোতে কী থাকে? কিছু ব্লাড ভেসেলস থাকে, তাই না? ক্যাপিলারিগুলো থাকে। আর ভাই কেন এখানে ব্লাড ভেসেলস থাকবে? হয় ব্লাড ভেসেলসগুলো থাকবে নিউট্রিশনাল সাপ্লাইয়ের জন্য, অর্থাৎ এই ভেতরে থাকে ইনার অ্যানামেল এপিথেলিয়াম, এখান থেকে একটা সময় যে অ্যামিলোব্লাস্ট ফর্মেশন হয়েছিল, তো এগুলো আসলে এই সেলসগুলোর জন্য তো কী দরকার? নিউট্রিশন সাপ্লাই দরকার না? তো এই নিউট্রিশন সাপ্লাইটা ওরা মূলত নিত হচ্ছে কই থেকে? ডেন্টাল প্যাপিলা থেকে। কেন ডেন্টাল প্যাপিলা? কারণ ডেন্টাল প্যাপিলাতে কী ছিল? ব্লাড ভেসেলসের উপস্থিতি ছিল। এই ব্লাড ভেসেলসগুলো কিসের সাপ্লাই দিত? নিউট্রিশনের সাপ্লাই দিত। ক্লিয়ার? তো নিউট্রিশনের মাধ্যমে খুব সহজে এটা বোঝাই যাইতেছে। দেখো ডেন্টাল প্যাপিলাতে যেসব ব্লাড ভেসেলসগুলো থাকবে সেখানে এই নিউট্রিশন কিন্তু খুব সহজে কিন্তু আগে যাইতে পারতেছিল। কার কাছে যাইতে পারতেছিল? ইনার অ্যানামেল এপিথেলিয়ামের কাছে যাইতে পারতেছিল। সহজ কথা, অ্যানামেল অর্গানে নিউট্রিশন সাপ্লাই দিতে পারতেছিল ডেন্টাল প্যাপিলা। বাট আনফর্চুনেটলি যখন তোমার অ্যাডভান্সড বেল স্টেজে ডেন্টিন এবং অ্যানামেল ফর্মেশন হয়ে যাবে, এর কোথায় ফর্মেশন হয়? এই যে অডন্টোব্লাস্ট সেলস আর উপরে থাকা অ্যামিলোব্লাস্ট সেলস, এই দুটার মাঝখানে কি ফর্মেশন হয়? তোমার ডেন্টিন এবং কি ফর্মেশন হবে? এবং অ্যানামেল ফর্মেশন হবে, তাই না? ডেন্টিন অ্যানামেল জাংশন ফর্মেশন করে ফেলবে। তার মানে কি এখানে হাইলি ডেন্স একটা মিনারেলাইজড এরিয়া তৈরি হয়ে গেছে না? কারণ অ্যানামেল যথেষ্ট হার্ডেস্ট একটা টিস্যু, তাই না? বডির সবচেয়ে বেশি মোস্ট হার্ডেস্ট টিস্যু অফ দ্য বডি, এবং ডেন্টিনও যথেষ্ট হার্ড, যদিও এটা কিছুটা ফ্লেক্সিবল। বাট এই ডেন্টিন এবং অ্যানামেল দুইটা তো মিনারেলাইজড একটা লেয়ার ফর্মেশন করে ফেলছে। তো এই মিনারেলাইজড লেয়ারটা একদম ভেদ করে এই ডেন্টাল প্যাপিলার একটোমেসেনকাইমাল সেলস থেকে নিউট্রিশন সাপ্লাই, অর্থাৎ এই সেলসের আশেপাশে যে তোমার ব্লাড ভেসেলস আছে, সেই ব্লাড ভেসেলস থেকে নিউট্রিশনাল সাপ্লাই দেওয়াটা কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে? কোনো কিছু সম্ভব নয়, এটা একটা ব্যারিয়ার ফর্মেশন হয়ে গেছে। আগে কিন্তু এই ব্যারিয়ারটা ছিল না, যখন ডেন্টিনের লেয়ারটা ছিল না বা তোমার অ্যানামেল লেয়ারটা ছিল না, অনলি কোষ ছিল, অর্থাৎ উপরে ছিল অ্যামিলোব্লাস্ট, নিচে ছিল অডন্টোব্লাস্ট, তখন কোনো টেনশন ছিল না। বা যখন তোমার উপরে ইনার অ্যানামেল এপিথেলিয়াম, নিচে ডেন্টাল প্যাপিলা, তখন কিন্তু নিউট্রিশন সাপ্লাই একদম আরামসে হইতো। কিন্তু এখন তো সিনারিটা ভিন্ন। কেন সিনারিটা ভিন্ন? কারণ এখন এই নিউট্রিশন সাপ্লাইটা, ধরো এই যে নিউট্রিশন সাপ্লাইটা দিবে, নিউট্রিশন সাপ্লাইটা দিতে হলে তাকে কী করতে হবে? এই ডেন্টিনের লেয়ারটা পার হইতে হবে, তাকে অ্যানামেল লেয়ারটা পার হইতে হবে, পরেই না সে কোথায় যেতে পারবে? অ্যামিলোব্লাস্টের কাছে যাইতে পারবে। তো এই যে ঝামেলার কারণে কি হয়? ঝামেলার কারণে এই ভেতরে থাকা এই স্টিলেট রেটিকুলামগুলো ডিজেনারেশন হইতে থাকে, ডিজেনারেশন হওয়া শুরু করে তখন। এখন ভাই এখানে যখন ডিজেনারেশন হবে তখন স্বাভাবিকভাবে কিন্তু এই স্টিলেট রেটিকুলাম, এই যে ভেতরে যে স্টিলেট রেটিকুলামের যে এরিয়াটা যেহেতু ডিজেনারেট হয়ে যাচ্ছে, তখন এখানে কিন্তু আর এই এরিয়াটা কিন্তু রিডিউসড হতে থাকবে। ঠিক আছে? এরিয়াটা রিডিউসড হয়ে কীরকম হবে? এই যে এই জায়গায় দেখছো, এখানে উপরে কি স্টিলেট রেটিকুলামটা আরও সংকুচিত হয়ে গেছে না? ডায়ামিটারটা যথেষ্ট সংকুচিত হয়ে গেছে না? কেন ডিজেনারেশন হয়েছে? ডিজেনারেশন এই জন্য হয়েছে যে মূলত নিউট্রিশন সাপ্লাইয়ের জন্য, অর্থাৎ এই যে ভেতরে থাকা যে ইনার অ্যানামেল এপিথেলিয়ামের থেকে তৈরি হওয়া অ্যামিলোব্লাস্ট, সেই অ্যামিলোব্লাস্ট অথবা অ্যানামেল অর্গানের যে নিউট্রিশন সাপ্লাই, সেটা নিউট্রিশন সাপ্লাইটা এখন তারা নিচ্ছে কই থেকে? ডেন্টাল সেক থেকে। তো ডেন্টাল সেক থেকে যদি নিতেই হয়, ধরো এই যেদিকে ডেন্টাল সেক আছে, তাই না? ডেন্টাল সেক থেকে যদি নিতেই হয়, তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ ডিস্টেন্স ইনার অ্যানামেল এপিথেলিয়াম পর্যন্ত, অ্যামিলোব্লাস্ট পর্যন্ত, তাই না? যথেষ্ট পরিমাণ। এই ডিস্টেন্সটা আসলে কাভার বা ডিস্টেন্সটা আসলে রিডিউস করার জন্যই মূলত তোমার এই ডিজেনারেশন প্রক্রিয়াটা হয়। অর্থাৎ এই যে ডেন্টাল সেক থেকে যে ক্যাপিলারি, সেই ক্যাপিলারি থেকে নিউট্রিশন সাপ্লাইটা এই যে আউটার অ্যানামেল এপিথেলিয়াম, স্টিলেট রেটিকুলাম, স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম, এগুলো ভেদ করে আলটিমেটলি এই যে অ্যামিলোব্লাস্ট পর্যন্ত আস্তে আস্তে অনেক কঠিন একটা কাজ। তো